এবং আমি আত্মসমালোচনা দিয়েই আমার বক্তব্য শুরু করব। আমার এক আত্মীয় কিছুদিন আগে স্পেন থেকে এসেছে, ইয়াং ছেলে, 30-35 বছর বয়স হবে, সম্পর্কে আমার ভাগনা হয়। তো সে আমাকে এসে বলল যে মামা, আমি স্পেন থেকে দেখলাম স্পেনের প্রতিটি শহরে প্যালেস্টাইনের পতাকা, স্পেনের প্রতিটি বড় শহরে প্যালেস্টাইনের পক্ষে স্লোগান লেখা আছে। স্পেন তো কোনো মুসলমান দেশ না, ক্যাথলিকদের দেশ স্পেন। এবং স্পেনে একসময় মুসলিম সভ্যতা ছিল বহু আগে, উমাইয়া বংশের সময়। আপনারা জানেন যে স্পেন মুসলিম সালতানাতের আন্ডারে ছিল, বাট পরবর্তীতে এটা সম্পূর্ণভাবে ক্যাথলিকদের দেশ হয়ে গেছে এবং সেখানে মুসলমানদের প্রতি অনেক নির্যাতন চালানো হয়েছে। সেই স্পেনের প্রতি শহরে আজকে প্যালেস্টাইনের পতাকা। বাংলাদেশের কোন শহরে প্যালেস্টাইনের পতাকা আছে? বাংলাদেশের কোন শহরে প্যালেস্টাইনের পক্ষে একটা স্লোগান লেখা আছে? বাংলাদেশ 90% মুসলমানের দেশ। তাহলে উম্মা কোথায়? তো বাংলাদেশেই তো উম্মা নাই। আমি 3-3.5 মাস হলো আমার নির্বাসিত জীবন শেষ করে বাংলাদেশে এসেছি। আবার এর মধ্যে আমি 2-1টি আলেমদের অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে এবং সেখানে আমি প্যালেস্টাইনের প্রসঙ্গ উত্থাপন করেছি। কিন্তু আমি দেখলাম যে আজ থেকে ধরুন 20 বছর আগে কিংবা 25 বছর আগে প্যালেস্টাইনের বক্তব্য শুনলে শ্রোতাদের চেহারায়, তার বডি ল্যাঙ্গুয়েজে যে সহমর্মিতা দেখতে পেতাম, দুর্ভাগ্যজনকভাবে প্যালেস্টাইনে এমন গণহত্যা চলছে 15 মাস ধরে, অথচ আলেমদের প্রোগ্রামে পর্যন্ত আমি যখন প্যালেস্টাইনের প্রসঙ্গ উত্থাপন করলাম, আমি সেই সহমর্মিতা দেখতে পাই না। কারণটা কি? কারণ হচ্ছে আমরা ইমিউন হয়ে গেছি। আমরা প্যালেস্টাইনিদের আর আমাদের উম্মার অংশ ভাবতে ভুলে গেছি আমরা। এই কারণেই প্যালেস্টাইনিদের দুঃখ কষ্ট আর আমাদের বেদনার সৃষ্টি করে না। এই যে একটু আগে আমরা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখতে গিয়ে কিছু কিছু জায়গায় মনটা খারাপ হয়ে যাচ্ছিল। বয়স হয়ে গেছে, একটুতেই ইমোশনাল হয়ে যায় এখন। তো ভিডিওটা দেখতে দেখতে বিশেষত শিশুগুলোর কষ্ট দেখে, বাচ্চাগুলোর কষ্ট দেখে ইমোশনাল বোধ করছিলাম। গলা ব্যথা করছিল, মন খারাপ লাগছিল। তো আমরা কোথায়? আমরা কি করেছি প্যালেস্টাইনের জন্য গত 15 মাস ধরে? আমার আগে এক বক্তা বলে গেলেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের ভয়ে আমরা রাস্তায় নামতে পারি নাই। সত্যি কথা, বিগত ফ্যাসিস্ট সরকারের ভিকটিমদের আমি একজন। রুহুল আমিন ভাই জানেন, উনি আমার লয়ারও ছিলেন অনেকগুলো মামলায়। তো 5 বছর জেলে ছিলাম, 6 বছর নির্বাসনে কাটালাম, 2 বছর গৃহবন্দী প্রায় ছিলাম। তো সব মিলে কত বছর চলে গেল জীবনের? 5, 6, 11 আর 2, 13 বছর চলে গেছে। কোনখান দিয়ে টেরও পাই নাই। এই শেখ হাসিনার 15 বছরের মধ্যে 13 বছর এভাবেই কেটেছে। তো যাই হোক, ব্যক্তিগত প্রসঙ্গে আলোচনা করতে আসি নাই আমি এখানে। প্যালেস্টাইনের কথা বলছিলাম। তো আজকে স্পেনের অবস্থা দেখুন। ইউরোপের আরেকটি দেশ, প্রতিটা শহরে প্রতিদিন প্যালেস্টাইনের পক্ষে কিছু না কিছু সেমিনার হচ্ছে। সেটা হলো আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডও কিন্তু কোনো মুসলমান নাই, এটাও খ্রিস্টানদের দেশ। ক্যাথলিকরা আছে, প্রোটেস্ট্যান্টরা আছে, ক্যাথলিকরাই বেশি। আর এখানে সব লয়াররা আপনারা বসে আছেন। আপনারা ল তো অবশ্যই আমি খুব সামান্যই জানি, কিন্তু এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এখানে যে প্যালেস্টাইনের, এখানে যে ইসরায়েলের বিরুদ্ধে মামলা নিয়ে গেল, কারা গেল? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কি মুসলমানের দেশ? তাহলে মুসলমান কোথায়? মুসলমান দেশটা কোথায়? উম্মা কোথায়? এই যে প্যালেস্টাইনের উপরে 15 মাস ধরে গণহত্যা চলছে, উম্মা কোথায়? উম্মা নাই। সরকারের প্রসঙ্গে আমি পরে আসি। জনগণও তো নাই। যে অর্থে আপনি আমেরিকাতে, আমি আপনাদের বলি, আমেরিকাতে এবং ইংল্যান্ডে এবং অন্যান্য পশ্চিমা কয়েকটি দেশে যে পরিমাণ বিক্ষোভ হয়েছে প্যালেস্টাইনের গণহত্যার বিরুদ্ধে,
100%-1 মুসলমান দেশগুলিতে হয় নাই। দুর্ভাগ্যজনক। এটা আমাদের রিয়েলাইজ করতে হবে যে আমরা শুধু ইসরায়েলকে অপরাধী বলবো, আমেরিকাকে দোষ দেবো যে আমেরিকা কেন ইসরায়েলকে বোম দেয়। ওরা তো করবেই, ওরা তো আমাদের এনিমি। তো এনিমিকে আপনি দোষারোপ করবেন কেন? আমি তো দোষারোপ করব যে বন্ধু আমার পাশে বিপদে দাঁড়ায় নাই, তাকে দোষারোপ করব আমি। এনিমিকে আপনি তো দোষারোপ করতে পারেন না। এনিমি তো এনিমির কাজ করছে। এটাই হচ্ছে রিয়ালিটি। এই রিয়ালিটিটা আমাদেরকেও উপলব্ধি করতে হবে। ওআইসি, আরব লীগ, এগুলির কোনো দরকার আছে? আমি তো মনে করি এসব প্রতিষ্ঠান আর ডেড, মৃত প্রতিষ্ঠান, এগুলোর কথা ভুলে যেতে হবে। নতুন কোন ইসলামিক ইউনিটির দিকে আমাদের চিন্তা করতে হবে। এবং সেটা তো একটা আলোচনা করে হবে না, সেখানে যারা ইন্টারন্যাশনাল স্কলার্স আছেন তাদের বসে আলোচনা করতে হবে কিভাবে নতুন একটা ইনস্টিটিউশন আবার তৈরি করা যায় কিনা। এটা গুরুত্বপূর্ণ। আপনি দেখুন যে আইসিজেতে সাউথ আফ্রিকা মামলা করলো, তারপরে বেশ কিছু দেশ সাউথ আফ্রিকার সাথে জয়েন করেছে, এবং জয়েন করা দেশের মধ্যে বাংলাদেশও আছে, পাকিস্তানও আছে, মুসলমান দেশগুলোর মধ্যে। খ্রিস্টান দেশ অনেকগুলো আছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? তথাকথিত জিসিসি কান্ট্রির একটাও নাই। একটাও নাই জিসিসি কান্ট্রি। 6টা না জিসিসি কান্ট্রি, 6টার মধ্যে একটাও নাই। সৌদি আরব, আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত আর ওমান, একটাও নেই এটার মধ্যে। মানে কেউই ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের মামলায় তারা পার্টি হয় নাই। এদের মধ্যে একমাত্র কাতার সহায়তা করছে, এটা ঠিক, কিন্তু তার সহায়তা প্রধানত অর্থনৈতিক। কাতার একটা ধনী দেশ, প্রচুর গ্যাস আছে, তেল আছে, অনেক টাকা পয়সা আছে, অর্থনৈতিক সহায়তা করে, কিন্তু কোনো পলিটিক্যাল সহায়তা তো করে নাই। একটা মুসলমান দেশ যাদের ইসরায়েলের সাথে যে সমস্ত মুসলিম কান্ট্রির ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, কোন কান্ট্রি তো ডিপ্লোম্যাটিক রিলেশন ক্যান্সেল করা তো দূরের কথা, সাসপেন্ডও তো করে নাই। সাসপেন্ড করলেও তো আমরা বুঝতাম যে তারা প্যালেস্টাইনের পাশে এসে দাঁড়িয়েছে। সো দিস ইজ দ্য রিয়ালিটি। সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, কিন্তু 200 কোটি মুসলমান নামে মুসলমান হয়ে লাভ কি? নামে মুসলমান, কিন্তু ইমানের ক্ষেত্রে এই 200 কোটির মধ্যে কতজন মুসলমান? আমার আগে এক বক্তা প্রশ্ন তুলে গেছেন, খুবই যৌক্তিক প্রশ্ন। কতজন মুসলমান এটা আল্লাহ ভালো জানেন। ইমানের পরীক্ষা তো আল্লাহ করবে না, এটা তো মানুষের হাতে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাদেরকে বলে রাখি, আমার নিজের ব্যক্তিগত ধারণা, পশ্চিমা রাষ্ট্রগুলো গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা গণতন্ত্রের কথা বলে নিজেদের জন্য। তাদের নিজেদের দেশে কিন্তু গণতন্ত্র আছে, অধিকাংশ দেশেই আছে। হয়তো মুসলমান কাউকে তারা সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করে, যেমন জার্মানিতে আপনি এখন প্যালেস্টাইনের পক্ষে কোনো আপনি বিক্ষোভ করতে পারবেন না, আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। কিন্তু ইসরায়েলের পক্ষে আপনি অবারিত কাজ করতে পারবেন, কি মুসলমান পারবেন না। অধিকারের কিছু লিমিটেশন আছে মুসলমানদের ক্ষেত্রে, কারণ দুনিয়াতে উই আর লিভিং ইন অ্যান ইসলামোফোবিক ওয়ার্ল্ড, একটা ইসলাম বিদ্বেষী এনভায়রনমেন্টের মধ্যে আমরা বাস করছি। তো সেই ধরনের সমস্যা আছে বিদেশি মুসলমানদের। তারপরেও পশ্চিমা রাষ্ট্রগুলোতে নিজের দেশের মধ্যে গণতন্ত্র আছে, এবং তারা মুখে বলে তারা সারা দুনিয়াতে গণতন্ত্র চায়। কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিই, পশ্চিমারা মুসলমান রাষ্ট্রগুলোতে গণতন্ত্র চায় না। এটা মৌখিক কথা তাদের, যে তারা ডেমোক্রেসি চায়। কারণ যদি পশ্চিমা বিশ্বে আজকে ডেমোক্রেসি দেওয়া হয়, ধরে নেন ওআইসির 57টা মেম্বার কান্ট্রি সবগুলোতে গণতন্ত্র দেওয়া হলো, একটা রাজা বাদশাহ অবশিষ্ট থাকবে না, আপনাকে বলে দিতে হবে। প্রত্যেকটা দেশে জনগণের সরকার নির্বাচিত হবে, কোন দেশে আর রাজতন্ত্র থাকবে না। তো মুসলমান দেশ তো বেশিরভাগ রাষ্ট্রেই হলো হয় রাজতন্ত্র, না হলে পরিবারতন্ত্র, না হলে স্বৈরতন্ত্র। এই 3 তন্ত্রের মধ্যেই তো মুসলমান দুনিয়া আছে। জনগণের অধিকার কোথায়? জনগণের অধিকার, ইলেকশন হয় এরকম দেশের সংখ্যা 5-6টার বেশি হবে না, 5-6টার বেশি পুরো মুসলমান। তো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, টার্কি, এই তো আর খুঁজে পাওয়া মুশকিল হবে। মালদ্বীপ, এই 4টা, আর কোথায়?
বাংলাদেশে আমরা আশা করছি যে বাংলাদেশ হয়তো আমরা আবার গণতান্ত্রিক হবো, এখনো তো হয় নাই, হবো যখন তখন বলতে পারবো যে গণতান্ত্রিক হয়েছে। তো আপনি গুনতে পারছেন না কয়টা দেশে গণতন্ত্র আছে। তো যতক্ষণ প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রে জনগণ কর্তৃক সরকার নির্বাচিত না হবে ততক্ষণ উম্মার ইউনিটি কোত্থেকে আসবে? উম্মার ইউনিটি আসতেই পারবে না, কারণ সব দেশে রাজারা এবং স্বৈরতান্ত্রিক লোকজন ক্ষমতা দখল করে বসে আছে, তারা ইউনিটি চাবে না, তো কোনোদিন ইউনিটি চাবে না। আপনি আমাকে বলেন এই মুহূর্তে মাত্র 5টা দেশের মধ্যে, আমার মুসলমান 57টা দেশের মধ্যে ইউনিটির দরকার নাই, 5টা দেশের মধ্যে যদি আজকে ইউনিটি থাকতো, আমি আপনাকে বলি 15 মাস কেন 15 দিন ইসরায়েল এই গণহত্যা চালাতে পারতো না। আমি 5টা দেশের নাম বলি আপনাদেরকে। সৌদি আরব, পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, আল্লাহর ঘর সৌদি আরবে। কাজে সৌদি আরব ইজ আ সর্ট অফ ন্যাচারাল লিডার অফ মুসলিম ওয়ার্ল্ড, হওয়া উচিত ছিল, এখন নাই, এখন নাই, শাসকদের জন্য নাই, কিন্তু হওয়া উচিত ছিল। তাহলে সৌদি আরব। 2 নম্বরে আসেন ইরান। আমি ওই দিক থেকে শুরু করছি। ইরান, কারণ ইরান মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি দ্বন্দ্ব 1000 বছরের দ্বন্দ্ব, কাজেই শিয়া সুন্নি যদি ইউনাইট করতে হয় তাহলে সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা সমঝোতা, এক ধরনের ঐক্য, এক ধরনের বন্ধুত্ব হতে হবে, আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। তাহলে 2 নম্বর হলো ইরান। এবং আর একটা জিনিস মনে রাখবেন, শিয়া সুন্নি ভিন্ন বিষয়, এটা নিয়ে আমার কোনো বিতর্ক করবার কোনো ইচ্ছা নাই আমার। আমাদের দেশে আমরা বেশিরভাগই সুন্নি, আমরা সবাই জানি। তো কিন্তু পৃথিবীতে এখন যে মুসলমান দেশে বিজ্ঞানের জন্য সব থেকে বেশি বাজেটে অর্থ বরাদ্দ, সেই দেশটার নাম কিন্তু ইরান। এটা মনে রাখবেন আপনারা। ইরানে একমাত্র দেশ যেখানে বিজ্ঞানের জন্য টাকা খরচ করা হচ্ছে। মুসলমান আর সব দেশে যারা বড়লোক দেশ, তারা আনন্দ ফুর্তির জন্য টাকা খরচ করছে। তাহলে ইরান, সৌদি আরব। 3 নম্বর টার্কি। টার্কি কেন? টার্কি 1 নম্বর হচ্ছে যে ন্যাটো সদস্য, 2 নম্বর হচ্ছে যত যাই হোক তারা একসময় অর্ধেক পৃথিবী শাসন করেছে। সো হিস্টোরিক্যালি টার্কি খেলাফত, আপনার ওসমানী খেলাফত এবং তারও আগে, এমনকি আব্বাসিড সময়ও টার্কি খুব শক্তিশালী রাষ্ট্র ছিল। সেলজুক সুলতানরা তখন অ্যাকচুয়ালি আব্বাসিড খলিফা খেলাফত চালাতেন, সেলজুক সুলতানরা। 3 নম্বর টার্কি। 4 নম্বর পাকিস্তান। পাকিস্তান কি কারণে? পাকিস্তান হচ্ছে একমাত্র মুসলমান দেশ যার হাতে আণবিক শক্তি আছে, অ্যাটমিক পাওয়ার। only declared Muslim atomic power in the world is Pakistan. আর 5 নম্বর ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কেন? পৃথিবীর সবথেকে বৃহৎ মুসলমান দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার জনসংখ্যা 30 কোটির কাছাকাছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক রাজনীতিতে ইন্দোনেশিয়া অ্যালুফ থাকতে পছন্দ করে। কেন অ্যালুফ থাকে সেটা তাদের বিষয়, আমি তাদের রাজনীতির কথা বলছি। আপনি আমাকে বলেন, এই 5টা দেশ যদি ইউনাইটেড থাকতো আজকে এবং এক কথায় বলতো আগামী 24 ঘন্টার মধ্যে ইসরায়েলকে আক্রমণ বন্ধ করতে হবে, না হলে আমরা পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্ক পুনর্বিবেচনা করব, এই কথাটা যদি শুধু বলতো, আপনি দেখতেন 24 ঘন্টার মধ্যে সিজফায়ার হয়ে গেছে। সিজফায়ারের জন্য 15 মাস অপেক্ষা করতে হয়, তারপরে এই সিজফায়ার কি হবে আমি জানি না। এই বিষয়ে আজকে বলবো না, কারণ হাতে সময় খুব কম, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। একটাই যেতে চেয়েছিলাম, অলরেডি 1:00 বাজে। তো কাজে আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করবো না, এখন আমি খুব কনক্লুশনে চলে আসবো। একটা কাজ হয়তোবা, একটা অসাধারণ কাজ হয়েছে বাংলাদেশে এই বিপ্লবের মধ্যে দিয়ে, যেখানে আমাদের এক আর্মির অফিসার বললেন তিনিও ছিলেন সেই লড়াইতে। এই যে জনতা এবং ছাত্র জনতার যে বিপ্লব যেটা হয়েছে, এটা অসাধারণ বিপ্লব অনেক কারণে। আমি শুধু একটা কারণের কথা বললে, যেহেতু আমি লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই, এই বিপ্লবে কোনো বিদেশি শক্তির সহায়তা নেওয়া হয় নাই। এই বিপ্লব সম্পূর্ণভাবে হোম গ্রোন বিপ্লব ছিল। এটাই হচ্ছে এটার সবচেয়ে বড় শক্তি এন্ড ইউনিকনেস। এটাকে যদি উদাহরণ ধরে প্রত্যেকটা মুসলমান দেশে তরুণরা জেগে ওঠে, তাহলে কোন মুসলমান দেশে কোন স্বৈর শাসকের ক্ষমতা নাই, সে ক্ষমতায় টিকে থাকে।
কাজে এটা একটা বিশাল উদাহরণ, সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রের জন্য এটা একটা বড় উদাহরণ। এটা একটা, আমি আশা করি মুসলমান দেশগুলো, আমরা জানি সেই আরব বসন্ত ব্যর্থ হয়েছিল, বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছিল, কিন্তু বোধহয় বাংলাদেশের মনসুন রেভলিউশন এটা হয়তো মুসলিম দুনিয়াকে নতুন রাস্তা দেখাবে কিভাবে মুক্তি অর্জন করতে হয়। এক, আর দ্বিতীয় কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো, সেটা হলো আপনারা অনেকেই এই প্রস্তাব করেছেন, আমি সর্বান্তকরণে সমর্থন করছি, এবং আমি জানি না সরকারের কেউ এখানে আছেন কিনা বা তারা শুনবেন কিনা আমাদের বক্তব্য, কিন্তু আমি দাবি জানাচ্ছি আপনাদের সকলের পক্ষ থেকে, এবং আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে এবং একটা পত্রিকার সম্পাদক হিসেবে দাবি জানাচ্ছি, প্যালেস্টাইনের ছাত্র ছাত্রীদের জন্য ইমিডিয়েটলি সরকারকে স্কলারশিপ ঘোষণা করতে হবে। এটা একটা সিম্বলিক। আপনি 100টা স্কলারশিপ দেন, আমি বলি না হাজার হাজার স্কলারশিপ দেন, বাংলাদেশও গরিব দেশ, দরিদ্র রাষ্ট্র, আমাদের মনে রাখতে হবে।